গাজার রাফাহ ক্রসিং আংশিক খুলে দিল ইসরায়েল। মানবিক সংস্থাগুলোর কয়েক মাসের আহ্বানের পর স্থানীয় সময় রোববার ইসরায়েল বিধ্বস্ত গাজা উপত্যকা এবং মিশরের মধ্যে অবস্থিত রাফাহ ক্রসিং আংশিকভাবে খুলে দিয়েছে, যদিও মানুষের চলাচল সীমিত করা হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতির পরেও সহিংসতা অব্যাহত থাকায় এই ক্রসিং পুনরায় চালু করা হলো। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার গাজা ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ৩২ জন নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে গাজায় আক্রমণ করেছে। বেসামরিক নাগরিকদের চলাচল এবং সহায়তা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার রাফাহ ক্রসিং। হামাসের লড়াইয়ের সময় ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী এই ক্রসিং নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই বন্ধ ছিল। ২০২৫ সালের শুরুর দিকে সংক্ষিপ্ত এবং সীমিত আকারে পুনরায় রাফাহ ক্রসিং খোলার পর আবারও বন্ধ করে দেওয়া হয়েছিল। গাজা উপত্যকায় ডক্টরস উইদাউট বর্ডার্সের মানবিক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সংস্থাটি তাদের ফিলিস্তিনি কর্মীদের তালিকা জমা দিতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ এনে এই সিদ্ধান্ত নিয়েছে দখলদার ইসরায়েল। এতে করে চরম সংকটে থাকা গাজাবাসীর জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সময় রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। রবিবার ইসরায়েলের মিনিস্ট্রি অব ডায়াসপোরা অ্যাফেয়ার্স অ্যান্ড কমবেটিং অ্যান্টিসেমিটিজম জানায়, তারা গাজায় উপত্যকায় MSF এর কার্যক্রম বন্ধ করার পদক্ষেপ নিচ্ছে। মন্ত্রণালয়টি বলছে, ওই অঞ্চলে কর্মরত সব মানবিক সংস্থার জন্য স্থানীয় কর্মীদের তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক হলেও MSF তা দিতে ব্যর্থ হয়েছে। তাই আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে MSF-কে গাজা ছাড়তে হবে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা ও জাতিসংঘ তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনও রয়েছে বলে জানিয়েছে তেহরান। এদিকে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ যুদ্ধ নয়, ইরানে দ্রুত সময়ের হামলার পরিকল্পনা ট্রাম্পের। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। সম্প্রতি ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কড়াকড়ি এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার চাপের মুখে ট্রাম্প বারবার হামলার হুমকি দেওয়ায় কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে এক বড় নৌবহর ইরান অভিমুখে পাঠিয়েছে, যা সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের শীর্ষস্থানীয় নেতারা বলছেন, তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী, তবে এর আগে ট্রাম্পকে দেশটিতে হামলার হুমকি বন্ধ করতে হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সামরিক পদক্ষেপের মুখে না পড়ে চুক্তি করতে চায় বলেই তিনি বিশ্বাস করেন। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে। ট্রাম্প নিয়মিতই বলেন যে তিনি রণতরী এনেছেন। এসব দেখে ইরানি জাতি ভয় পায় না। ইরানি জনগণ এসব হুমকিতে বিচলিত হবে না। আমরা হামলার সূচনাকারী নই এবং কোনো দেশকে আক্রমণ করতে চাই না। তবে যে কেউ আক্রমণ কিংবা হয়রানি করলে ইরানি জাতি তার বিরুদ্ধে শক্ত আঘাত হানবে। এদিকে এক প্রতিবেদনে প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় যুদ্ধ করতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বদলে দ্রুত সময়ে হামলার পরিকল্পনা করছেন তিনি। কিভাবে দ্রুত হামলা চালানো যায় সে ব্যাপারে কাজ করতে নিজের দলকে নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 6টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং 3টি লিটোরাল কমব্যাট জাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের বিক্ষোভকারীদের দমন পীড়নের অভিযোগে IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন EU। এই সিদ্ধান্তের জবাবে ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দেয় ইরান। প্রশ্ন উঠেছে, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীকে নিয়ে কেন শঙ্কায় EU? বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC মূলত একটি সামরিক বাহিনী, তবে রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে দেশটির ইসলামী শাসন ব্যবস্থার ভেতরে ও বাইরে থেকে আসা যে কোনো হুমকি প্রতিরোধে কাজ করে IRGC। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর IRGC প্রতিষ্ঠা করা হয়। সেনাবাহিনীর পাশাপাশি থেকেই কাজ করে তারা। IRGC সরাসরি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কাছে দায়বদ্ধ। এই বাহিনী ইরানের প্রতিরক্ষা, বৈদেশিক হুমকি এবং ইরানের আঞ্চলিক প্রভাব রক্ষায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে। বর্তমানে বিপ্লবী গার্ডের প্রায় 2 লাখ সক্রিয় সদস্য রয়েছেন। এছাড়া রিজার্ভ সেনা আছে 6 লাখেরও বেশি। বিপ্লবী গার্ড ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক কার্যক্রমে নজর রাখে। এছাড়া মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হুথিসহ যেসব প্রক্সি গ্রুপ আছে তাদের সহায়তা করে। যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয় পাল্টা প্রতিক্রিয়াও দেখিয়েছে তেহরান। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলো জানায়, ইরান যুক্তরাজ্যে থাকা এমন 10 ব্যক্তিকে টার্গেট করেছে, যার মধ্যে একজন ইরানি সাংবাদিকও রয়েছেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়ারবক এবং ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফান ডার লিয়েন উভয়ই ইউরোপীয় ইউনিয়নের কাছে অনুরোধ করেছেন যাতে ইরানি সংস্থাটিকে সন্ত্রাসী তালিকায় ফেলা হয়। 22 বছর বয়সী তরুণী মাশা আমিনির মৃত্যু এবং সম্প্রতি যে উপায়ে বিক্ষোভ দমনের চেষ্টা করা হয়েছে সেটিকেও তুলে ধরেছেন তারা। মাশা আমিনি দেশটির নৈতিকতা পুলিশের হাতে আটকের পর পুলিশি হেফাজতে মারা যান। হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তার অভিযোগ তুলে 2019 সালে IRGC-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে ইউরোপীয় ইউনিয়নের IRGC-কে নিয়ে যে শঙ্কা তা অনেকটাই বিক্ষোভ দমনের কৌশল এবং অতীতের ঘটনাকে কেন্দ্র করে। এছাড়া তাদের হাতে থাকা বিশাল অস্ত্র ভাণ্ডারও দুশ্চিন্তার কারণ হতে পারে। একই সাথে ইরানের নিরাপত্তায় বাহিনীটির তৎপরতা ভাবনার কারণ প্রতিপক্ষের জন্য। আরাফাত ইসলাম, 71। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির মধ্যে ইরানিরা এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। তেহরান সহ দেশটির বিভিন্ন প্রান্তে আসন্ন মার্কিন হামলার গুঞ্জন ছড়িয়ে পড়ায় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নির্ঘুম রাত কাটছে ইরানিদের। শারমিন চক্রার প্রতিবেদন। তেহরানের রাজপথে দৈনন্দিন জীবন আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও ঘরের ভেতরে দৃশ্যপট একেবারেই ভিন্ন। অনেকে সম্ভাব্য বোমাবর্ষণের ক্ষয়ক্ষতি এড়াতে নিজেদের বাড়ির জানালা টেপ বা বিশেষ কায়দায় সিল করে দিচ্ছেন। বাসিন্দাদের মতে বোমা হামলা শুরু হলে সরকার সমর্থক আর বিরোধী পক্ষের মধ্যে কোনো তফাৎ থাকবে না, সবাই একইভাবে বিপদে পড়বে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে থাকার উপায় এবং জরুরি প্রস্তুতির নানা পরামর্শ দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেকেই অন্তত 10 দিনের শুকনো খাবার, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম মজুত করছেন। এমনকি বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তরা 3 মাসের অগ্রিম ওষুধ কিনে রাখছেন। ইরানের ভেতরে এই উত্তেজনার প্রেক্ষাপটটি আরও জটিল হয়ে উঠেছে সম্প্রতি দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া রক্তক্ষয়ী দমন পীড়নের কারণে। গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর অভিযানে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে। অধিকার গোষ্ঠীগুলোর মতে নিহতের সংখ্যা 6,500 ছাড়িয়ে যেতে পারে। অভ্যন্তরীণ এই ক্ষোভ এবং বাইরের যুদ্ধের হুমকির মাঝখানে পড়ে দিশাহারা হয়ে পড়েছেন সাধারণ ইরানিরা। কেউ কেউ মনে করছেন মার্কিন হামলা তাদের মুক্তি দেবে, আবার অভিজ্ঞ প্রবীণরা মনে করছেন যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনবে। প্রবাসে থাকা কয়েক মিলিয়ন ইরানীয় স্বদেশের পরিবার পরিজন নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। যুদ্ধের কারণে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয়ে তারা উদ্বিগ্ন। একদিকে দেশের কঠোর শাসন ব্যবস্থা, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের হুমকি, সব মিলিয়ে এক অনিশ্চিত ও অন্ধকার ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে রয়েছে ইরানের মানুষ। শারমিন স্বপ্না, 71। যুক্তরাষ্ট্রের হামলার ব্যাপক জল্পনার মধ্যে তেহরান যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তায় শহর জুড়ে মেট্রো স্টেশন, পার্কিং এলাকা ও ভূগর্ভস্থ স্থাপনাকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করেছে দেশটির সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার তেহরানে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব তথ্য জানান তেহরান সংকট ব্যবস্থাপনা সংস্থার প্রধান আলী নাসেরি। তিনি বলেন,
তেহরান সিটি কর্পোরেশনের প্যাসিভ ডিফেন্স কমিটি রাজধানীর বিদ্যমান আশ্রয় কেন্দ্রগুলোর উপর একটি বিস্তৃত জরিপ চালিয়েছে। এতে দেখা গেছে তেহরানের বিভিন্ন স্কুলে থাকা প্রায় 518টি পুরনো আশ্রয় কেন্দ্র শনাক্ত করা হয়েছে। তবে এর মধ্যে মাত্র 20% বর্তমানে সংস্কার ও ব্যবহারের উপযোগী অবস্থায় রয়েছে। তিনি আরও বলেছেন, তেহরানের 82টি মেট্রো স্টেশনকে আনুষ্ঠানিকভাবে আশ্রয় কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এসব স্থানে বিশ্রামাগার, পানি, খাদ্য মজুদ সহ প্রয়োজনীয় সুবিধা স্থাপন করা হচ্ছে। এই স্টেশনগুলোতে আশ্রয় কেন্দ্র নির্দেশক সাইনবোর্ড ও লেবেল স্থাপনের কাজ শিগগিরই সম্পন্ন হবে। ভারতের 2026 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে ইরানের চাবাহার প্রকল্পের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। গত কয়েক বছর ধরে এই প্রকল্পে বার্ষিক 100 কোটি রুপি করে বরাদ্দ দিচ্ছিল নয়াদিল্লি। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রবিবার সংসদে বাজেট পেশ করেছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশে অবস্থিত সংযোগ প্রকল্প চাবাহার বন্দরের উন্নয়নে প্রধান অংশীদার হিসেবে কাজ করেছে নয়াদিল্লি। ওমান উপসাগরের মোহনায় অবস্থিত চাবাহার ইরানের একমাত্র গভীর সমুদ্র বন্দর। এই বন্দরের মাধ্যমে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য পথে সরাসরি প্রবেশাধিকার পায় দেশটি। তবে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা পরিস্থিতি এই প্রকল্পকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলেও চাবাহার প্রকল্পে ভারতের জন্য 6 মাসের ছাড় দিয়েছিল। সেই ছাড়ের মেয়াদ শেষ হচ্ছে 26 এপ্রিল। ভেনেজুয়েলার কারাগার থেকে মুক্তি পেয়েছেন দেশটির খ্যাতিমান অধিকার কর্মী জাভিয়ের তারাজোনা। একই সঙ্গে আরও 8 জন বন্দীকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। রবিবার এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় মানবাধিকার সংস্থা ফোরো পেনাল। তবে অধিকার কর্মী জাভিয়ের তারাজোনা ফুন্দা রেদেস সংস্থার পরিচালক। তিনি 2021 সালের জুলাই থেকে আটক ছিলেন কুখ্যাত এল হেলিকোয়েডে কারাগার। কলম্বিয়া সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী ও ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর কথিত মানবাধিকার লঙ্ঘনের তথ্য সংগ্রহের অভিযোগে তাকে সন্ত্রাসবাদ ও ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গত শুক্রবার শত শত বন্দীর জন্য একটি প্রস্তাবিত সাধারণ ক্ষমা আইনের ঘোষণা দেন। অন্যদিকে জানুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত 300-এর বেশি রাজনৈতিক বন্দী মুক্তি পেয়েছেন ভেনেজুয়েলার কারাগার থেকে। কমিউনিস্ট শাসিত ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কিউবা এখন টিকে থাকার কঠিন লড়াইয়ে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবরোধ আর নতুন করে গলা চেপে ধরার হুমকির মধ্যে দেশটির সাধারণ মানুষ পড়েছেন চরম সংকটে। দীর্ঘায়িত লোডশেডিং, খাদ্য ও জ্বালানির তীব্র সংকট, সঙ্গে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি সব মিলিয়ে নিত্যদিনের জীবন হয়ে উঠেছে অসহনীয়। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বপ্না। কিউবায় মানুষের জীবন ক্রমেই কঠিন হয়ে উঠছে। দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ এখন বেঁচে থাকার লড়াই করছে। কিউবার মুদ্রা পেসো মাত্র 3 সপ্তাহে ডলারের বিপরীতে 10% এর বেশি মূল্য হারিয়েছে। জ্বালানির অভাবে বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে, খাদ্য ও পরিবহন খরচ আকাশছোঁয়া। সংকট আরও বেড়েছে কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের ফলে ভেনেজুয়েলা ও মেক্সিকো কিউবায় তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। ট্রাম্প তেল সরবরাহকারী দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে, যাতে কিউবার অর্থনীতি আরও চাপে পড়ে। সাধারণ মানুষ বলছে, জ্বালানি সংকটের কারণে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। দাম বাড়ায়, খাদ্য ও পরিবহনও সীমিত। গ্রামাঞ্চলে এমন সমস্যা আগে থেকেই ছিল, কারণ পুরনো বিদ্যুৎ ব্যবস্থার কারণে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ, ইন্টারনেট বা পানি পাম্প বন্ধ থাকত। কিন্তু রাজধানী হাভানায় পরিস্থিতি তুলনামূলক ভালো ছিল। এখন সেখানেও জ্বালানি সংকট শুরু হয়েছে। বাসিন্দারা বলছেন, প্রথমে ভেনেজুয়েলা, পরে মেক্সিকো তেল সরবরাহ বন্ধ করেছে। ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর কিউবার উপর চাপ আরও বাড়িয়েছেন। অনেক দেশে এমন পরিস্থিতিতে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে, কিন্তু কিউবায় দীর্ঘদিনের কঠোর নিয়ন্ত্রণের কারণে প্রতিবাদ খুব কম। তবে স্থানীয়রা মনে করছেন পরিবর্তন জরুরি। ট্রাম্প কিউবার উপর চাপ আরও বাড়িয়ে বলেছেন, কিউবার তেল রপ্তানি করলে সংশ্লিষ্ট দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। গত বৃহস্পতিবার জারি করা এক নির্বাহী আদেশে তিনি এ ঘোষণা দেন। তবে শুল্কের হার কত হবে বা কোন দেশগুলোর উপর আরোপ হবে তা এখনও নির্ধারিত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প কিউবাকে উদ্দেশ্য করে বলেছেন, দেরি হওয়ার আগেই তাদের সমঝোতায় পৌঁছানো উচিত। তবে যুক্তরাষ্ট্র কিউবার কমিউনিস্ট সরকারের সঙ্গে ঠিক কী ধরনের চুক্তি করতে চায় তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি।
ট্রাম্পের আদেশের পর কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ জানান, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কিউবা ও দেশটির জনগণের বিরুদ্ধে নিষ্ঠুর আগ্রাসন। 1962 সাল থেকে কিউবার উপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। কিউবার এই সংকটের কারণে সাধারণ মানুষের জীবন অতিরিক্ত কঠিন হয়ে উঠেছে এবং ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। শারমিন স্বপ্না, ৭১। জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ঘিরে নতুন বিতর্কের জেরে লেবার পার্টির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড পিটার মেন্ডেলসন। এ বিষয়ে আর কোনোভাবে লেবার পার্টিকে বিব্রত করতে চান না বলে উল্লেখ করেছেন তিনি। তাই দলীয় সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত সর্বশেষ নথিতেও লর্ড মেন্ডেলসনের নাম উঠে আসে। নথিগুলোতে দাবি করা হয়েছে 2003 ও 2004 সালে এপস্টেইন 3 দফায় $25,000 করে মোট $75,000 লর্ড মেন্ডেলসনকে পরিশোধ করেছিলেন। এদিকে লেবার পার্টির মহাসচিবকে লেখা এক চিঠিতে লর্ড মেন্ডেলসন বলেন, এই সপ্তাহান্তে জেফ্রি এপস্টেইনকে ঘিরে নতুন বিতর্কের সঙ্গে আবারও যুক্ত হওয়ায় দুঃখিত ও অনুতপ্ত। তিনি আরও বলেন, 20 বছর আগে এপস্টেইনের সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন। এমন অভিযোগ আমি মিথ্যে বলে বিশ্বাস করি এবং যার কোনো নথি বা স্মৃতি তার নেই। তবে এসব বিষয়ে তদন্ত করা প্রয়োজন বলে মনে করেন সাবেক এই ব্রিটিশ মন্ত্রী।